আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আমাদের আজকে নতুন চ্যাপ্টার শুরু হবে এবং আজকে হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ইনশাল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি। সো আমি তড়িৎ প্রবাহের চৌম্বকীয় শুরু করার আগে কিছু জিনিসপত্র একটু বলে নিব, কিছু জিনিসপত্র আপনাদেরকে কিছুটা বুঝিয়ে নিব। অ্যাকচুয়ালি এই জিনিসগুলোর ইনডেপথ নলেজটা পাওয়ার জন্য আপনাদেরকে আরো অনেক বেশি পরে যে বড় হয়ে আরো করতে হবে। কারণ হচ্ছে কিছু কিছু জিনিস আছে, এগুলার আসলে ব্যাখ্যাগুলা পাওয়ার জন্য ধৈর্য ধরে আরো অনেক পড়ালেখা করতে হবে। এগুলোর সোজা সাপটা সরল ব্যাখ্যা পাবেন না কোথাও। সো যাই হোক, আমি মোটামুটি তারপরেও যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর ইনশাল্লাহ চেষ্টা করব। আর ওই যে বলে দিলাম যে এগুলার বিস্তারিত ব্যাখ্যা আপনারা পরের দিকে ইনশাল্লাহ যে আবার পরে যদি ভবিষ্যতে বড় হয়ে আপনারা এই তড়িৎ বা চুম্বক নিয়ে পড়ালেখা করেন তখন ডিটেইলস কিছু এক্সপ্লেনেশন পাবেন ইনশাল্লাহ। সো প্রথমে একটা কোশ্চেন দিয়ে আমি শুরু করব, মানে একটা বেসিক কোশ্চেন দিয়ে শুরু করি। অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহের চৌম্বকীয় আমরা পড়তেছি, মানে হচ্ছে যদি কোথাও তড়িৎ প্রবাহিত হয় সেটার জন্য একটা চুম্বকত্বের উদ্ভব হবে। তার মানে চার্জের সঙ্গে চুম্বক ক্ষেত্রের একটা নর্মাল বৈশিষ্ট্য আছে। সো এইটাকে আপাতত আমরা বৈশিষ্ট্য হিসেবে মাথায় রাখবো, মানে এটাকে বৈশিষ্ট্য হিসেবে মাথায় রাখলে আমাদের জন্য ইজিয়ার হবে। কিন্তু যদি এখানে যদি কিন্তু কেন গুলো আনতে যান, এই যদি কিন্তু কেনর অ্যান্সার গুলার ডেপথ এত বেশি, এইগুলো আসলে এইচএসসি তে পড়া আপনি পড়েও শেষ করতে পারবেন না। আবার আমিও অ্যাকচুয়ালি সব কিছু ডিটেলসে বুঝাইতে পারবো না, কারণ বুঝানোর জন্য যে রিলিভেন্ট বা প্রাসঙ্গিক নলেজটা আছে এইটার ঘাটতি রয়ে গেছে। সো আমি এইখানে একদম শুরুতেই একটা জিনিস এই জন্য ক্ল্যারিফাই করব যে এইটা নিয়ে যদি নিজে ঘাটাঘাটি করতে চান সেটা নিজ দায়িত্বে করবেন, এটা আপনার দায়িত্ব। মানে আমি এখানে কোনো রেসপন্সিবিলিটি নিব না, এবং ওইখানে যদি আপনি কোনো লুপ হলে পড়েন সেটাও আপনার দায়িত্ব। আমি কিছু জিনিসপত্র বলে দিব যে এইসব জায়গায় থেকে আপনারা অ্যাকচুয়ালি ব্যাখ্যাগুলো দেখতে পারেন। যে কোনো চার্জের চার্জ যদি গতিশীল হয় তাহলে তার একটা বৈশিষ্ট্য হচ্ছে সে তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। আমি অ্যাগেন রিপিট করছি, একটা গতিশীল বা চলমান চার্জ তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এটা হচ্ছে গতিশীল চার্জের একটা বৈশিষ্ট্য। সো আমি এটাকে বৈশিষ্ট্য হিসেবেই রাখবো, এটা ডেপথে আমি যাব না। কারণ কি, এটা ডেপথে যাওয়ার মতো যে প্রাসঙ্গিক জ্ঞান, সেই জ্ঞানটুকু আমি বলবো আমার নিজেরও ল্যাকিংস আছে। মানে কেন একটা গতিশীল চার্জ তার চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি করে, এইটা আসলে আমিও পুরোপুরি যে বুঝি তা না। সুতরাং যে জিনিসটা আমি নিজে একদম ক্লিয়ারলি বুঝি না সেই জিনিসটা নিয়ে মানে হচ্ছে হাম্বরামি করাটা তো খুব খারাপ কাজ। সুতরাং আমি বলবো যে আমি এইটা মাথায় রাখি যে একটা গতিশীল চার্জের বৈশিষ্ট্য বা এটা হচ্ছে প্রপার্টি যে সে তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র অ্যাসোসিয়েট করবে, তৈরি করবে। সো আমি এই প্রপার্টি বা বৈশিষ্ট্যটাকে মাথায় রেখে আগাবো যাতে করে জিনিসটা সহজ হয়। এখন যদি কেউ পড়তে চান যে ভাইয়া আমি না আসলে গতিশীল চার্জ কেন চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি করে আমার না খুব জানার শখ, আমি তাহলে বলে দিই, আপনারা এইটা জানতে পারবেন যে তাড়িৎ চৌম্বক তরঙ্গ, তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র এই দুইটা আলাদা না। তড়িৎ এবং চৌম্বক দুইটা মিলে তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ হয়। সো আমরা শুধুমাত্র তড়িৎ ক্ষেত্রটা দেখতে পারি অথবা শুধুমাত্র চৌম্বক ক্ষেত্র দেখতে পারি, কিন্তু আসলে দুইটা অ্যাসোসিয়েটেড, একত্রে আসছে। এবং থিওরি অফ রিলেটিভিটি থেকে এইগুলার বেশ কিছু ব্যাখ্যা আছে। সো আপনারা যদি চৌম্বক ক্ষেত্রের অ্যাকচুয়ালি কেন গতিশীল চার্জ তার চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি করে সেটার ব্যাখ্যা পেতে চান, তাহলে আপনাকে মডার্ন ফিজিক্সে থিওরি অফ রিলেটিভিটি থেকেই আসতে হবে, এটা ছাড়া কোনো রাস্তা নাই। আর আমি পুরো চ্যাপ্টার যখন পড়াবো আমি সিম্পলিফাইড ভার্সনে থাকবো যে একটা গতিশীল চার্জের প্রপার্টি বা বৈশিষ্ট্য হচ্ছে সে তার চারপাশে কি তৈরি করবে, চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। সেটা ধরে নিয়ে আমরা তারপর পুরো চ্যাপ্টারটাই ইনশাল্লাহ স্টেপ ওয়াইজ পড়তে থাকবো। এটা গেল হচ্ছে প্রথম একটা জিনিস। সেকেন্ড আর একটা জিনিস আমি গোটা চ্যাপ্টারে মেইনটেইন করব, সেটা হচ্ছে যে চিহ্নের কিছু রীতি আছে, দিক আছে। এখন এই চিহ্নের দিকগুলো না বইয়ে একটার পর একটা দিক নিয়ে আসতেছে যেগুলো আমার ভালো লাগে না। কেন, আমার কাছে মনে হয় শুধু শুধু প্যাঁচায় ফেলছে। আমি গোটা চ্যাপ্টারটায় একটা জিনিস মেইনটেইন করব, সেই মেইনটেনেন্সটা হচ্ছে ক্রস গুণন মেইনটেইন করব আমি। যে গোটা চ্যাপ্টারে যে আপনার যে ক্রস গুণন আছে, ক্রস গুণের মাধ্যমে
কি কি হয় না হয় সেই জিনিসগুলো আমি মেনটেন করব পুরো চ্যাপ্টারে। সো হোপফুলি ইনশাল্লাহ আপনাদের সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে, তাহলে চলেন শুরু করা যাক ইনশাল্লাহ। ওকে, একেবারে শুরুতে যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে একটা গতিশীল চার্জ তার চারপাশে কি তৈরি করে? চৌম্বক ক্ষেত্র তৈরি করে। তাহলে আমি ওটাই লিখি। গতিশীল চার্জের ধর্ম বা বৈশিষ্ট্য হলো এটি তার চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি করে। একটা গতিশীল চার্জ তার চারপাশে কি করে? চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এখন এই যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি করছে, এই চৌম্বক ক্ষেত্রটা নিয়েই যত আলাপ আলোচনা, যত প্যাচাল সব ইনশাল্লাহ আমরা পারবো। এখন দেখেন, গতিশীল চার্জ যেহেতু তার চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি করছে, আমরা এখানে একটা জিনিস দেখি। ধরেন কোন একটা গতিশীল চার্জ, এখানে একটা চার্জ গতিশীল অবস্থায় আছে কিউ প্লাস কিউ, সে ভি বেগে গতিশীল। তাহলে এ তার চারপাশে কি তৈরি করবে? একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। সুতরাং এই চার্জটা তার চারপাশে একটা কি তৈরি করবে? চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। সুতরাং আমি জাস্ট দেখাচ্ছি এখানে চৌম্বক ক্ষেত্র, এটা আবার ডিরেকশন দেখে ভাইবেন না অ্যারো মানে হচ্ছে ভাইয়া এটা কি তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ নাকি এটা ক্লকওয়াইজ, জিনিসটা তা না। গতিশীল চার্জ তার চারপাশে কি তৈরি করে? চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এইবার অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিব যে ক্ষেত্রটা কিভাবে তৈরি হয়। আমি এক্সাম্পলটা এইভাবে দেই। আমি এই এক্সাম্পলটা আমি পছন্দ করি, মানে আমি এইভাবে বোঝার চেষ্টা করি। ধরেন একটা নৌকা, এই নৌকা পানিতে আছে। আমি এক্সাম্পলটা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। একটা নৌকা কোনো একটা নদীতে আছে। তাহলে নৌকা যদি পানিতে গতিশীল হয়, যত কম বেগেই গতিশীল হোক সে ঢেউ তৈরি করবেই করবে। একটা নৌকা যদি পানিতে গতিশীল হয়, সে যত কম বেগেই চলুক না কেন নদীতে ঢেউ সে তৈরি করবে কিনা? অবশ্যই করবে। এখন দেখেন, আপনি বাইরে থেকে যদি তাকান নৌকাটা যাচ্ছে পানিতে, এটা কি গতিশীল নৌকা না? তাহলে গতিশীল নৌকা পানিতে যখন যাচ্ছে, সে পানিতে চারপাশে কি তৈরি করতেছে? ঢেউ তৈরি করতেছে। এই ঢেউটাই আপনি চৌম্বক ক্ষেত্র হিসেবে চিন্তা করেন। আর নৌকাটাকে যদি আপনি স্থির অবস্থায় বসায় রাখেন, যে নৌকা গতিশীল না স্থির, সে কি তখন ঢেউ তৈরি করবে? করবে না। সে তখন চারপাশে কি তৈরি করবে না? চৌম্বক ক্ষেত্র তৈরি করবে না। সো আমি এইভাবে বুঝতে এবং বুঝাতে পছন্দ করি যে একটা চার্জ যখন গতিশীল হচ্ছে, সে তার চারপাশে, এটা তার নিজস্ব বৈশিষ্ট্য, চৌম্বক ক্ষেত্র তৈরি করতেছে। আর যখন চার্জটা চুপচাপ বসে আছে, ওই যে পানিতে একটা নৌকাকে চুপচাপ বসায় রাখছেন, কিচ্ছু করতেছেন না, তাহলে নৌকার চারপাশে নৌকার কারণে তৈরি হওয়া কোনো ঢেউ থাকবে না। হ্যাঁ, বাহ্যিক সোর্সের জন্য থাকতে পারে। দেখেন, দুইটা জিনিস, একটা হচ্ছে নৌকার তৈরি করা ঢেউ, আর আরেকটা হচ্ছে বাতাসের দ্বারা তৈরি হওয়া ঢেউ। সো আমি দুইটা ঢেউ আনতেছি এখানে, খেয়াল করেন। এক হচ্ছে নৌকা যে ঢেউ তৈরি করতেছে, আর দুই হচ্ছে বাতাস যে ঢেউ তৈরি করতেছে। এখন নর্মালি নৌকা যদি নাও থাকে, বাতাস কি নদীতে ঢেউ তৈরি করে রাখতে পারে না? তার মানে কি বাতাস ঢেউ তৈরি করে রাখছে। এটাকে আমরা বলবো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বা বাহ্যিক চৌম্বক ক্ষেত্র। এখন আমি যখন নৌকাকে পানিতে নামালাম, এই পানিতে নামার পরে নৌকা যদি স্থির থাকে, সে তার নিজস্ব কোনো চৌম্বক ক্ষেত্র তৈরি করবে না, ঢেউ যা আছে তাই থাকবে। কিন্তু যেই নৌকাটাকে গতিশীল করব, নৌকা একটা নিজস্ব ঢেউ তৈরি করবে। তাহলে কয়টা চৌম্বক ক্ষেত্র আসতেছে? দুইটা। তখন এই দুইটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে ইন্টারাকশন হবে। ঢেউ কয়টা হলো? দুইটা। একটা হচ্ছে বাতাসের দ্বারা তৈরি হওয়া ঢেউ, আর হচ্ছে নৌকার দ্বারা তৈরি হওয়া ঢেউ।
তাহলে এই দুইটা ঢেউয়ের রেজাল্টেন্টটা আমরা আসলে দেখতে পাবো। সো আমি এইভাবে চৌম্বক ক্ষেত্রের ইন্টারাকশনটা বোঝার চেষ্টা করি যে আমার অ্যাকচুয়ালি নৌকাটা হচ্ছে একটা চলমান চার্জ। চার্জটা যদি চলমান অবস্থায় থাকে তাহলে সে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। ওই চৌম্বক ক্ষেত্রটা যদি বাহ্যিক একটা চৌম্বক ক্ষেত্র থাকে সেটার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে বা পারস্পরিকভাবে দুইজন দুইজনের সঙ্গে কোনো একটা সম্পর্ক স্থাপন করবে, ওইখানে তখন চৌম্বক বল আসার একটা বিশাল সম্ভাবনা থেকে যাবে। সো এটাই হচ্ছে চুম্বকের একেবারে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়ার বেসিকটা। এখন এখানে আরো একটা ইস্যু আছে। এই ইস্যুটা হচ্ছে এই যে গতিশীল চার্জ যাচ্ছে, যাওয়ার সময় সে চৌম্বক ক্ষেত্র যে তৈরি করতেছে, এইটা না অ্যাকচুয়ালি আমরা কেমিস্ট্রি থেকেও ভিউ পয়েন্ট পাই। দেখেন আপনারা যখন কোয়ান্টাম নাম্বার পড়ছেন, টোটাল 4টা কোয়ান্টাম নাম্বার পড়ছেন, প্রাইমারি বা প্রাথমিক, মুখ্য, এরপর হচ্ছে প্রাইমারি কোয়ান্টাম নাম্বার, এরপরে কি পড়ছেন সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, থার্ড পড়ছেন দেখেন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আপনারা পড়ছেন, আর ফোর্থ পড়ছেন স্পিন কোয়ান্টাম নাম্বার। তাহলে কেন একটা ইলেকট্রনের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ডিফাইন করা হয়েছে? এই কোশ্চেন কি আসছে আপনাদের মাথায় এর আগে? আসছে কিনা আমি জানি না, যদি এসে থাকে তাহলে এই যে দেখেন আলহামদুলিল্লাহ আজকে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি যে একটা ইলেকট্রন কোনো একটা পরমাণুর অ্যাটমে নিউক্লিয়াসের চারপাশে ঘুরে, ইলেকট্রন কখনো স্থির অবস্থায় থাকতে পারে? অসম্ভব, বেসম্ভব এবং কুসম্ভব সব সম্ভব। সো ইলেকট্রনের পক্ষে কখনোই পরমাণুতে স্থির অবস্থায় বসে থাকা সম্ভব না। ইলেকট্রন সব সময় নিউক্লিয়াসের চারপাশে কি করতেছে? রোটেট করতেছে। যদি রোটেট করে, স্থির চার্জ নাকি গতিশীল চার্জ? ইলেকট্রনের একটা চার্জ আছে, তাহলে গতিশীল চার্জ। গতিশীল চার্জ হলে কি থাকবে? চৌম্বক ক্ষেত্র থাকবে। আর চৌম্বক ক্ষেত্র থাকা মানেই ওই যে একটা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা চলে আসছে। সো অ্যাকচুয়ালি এই জিনিসটাও একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর যে যখন একটা চার্জ গতিশীল হচ্ছে সে আসলে তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে ফেলতেছে তার প্রপার্টি বা বৈশিষ্ট্য হিসেবে, এবং সেখান থেকে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার পর্যন্ত পেয়ে থাকি। সো এখন আসেন যে একটা চার্জ যখন গতিশীল হচ্ছে সে যে চৌম্বক ক্ষেত্র তৈরি করলো, এই চৌম্বক ক্ষেত্রের কারণে যে বলগুলো আছে এই বলগুলো কীরকম হবে, বা একটা চৌম্বক ক্ষেত্রে আমি একটা চার্জকে গতিশীল করলে সে কত বল অনুভব করবে সেটা চলেন দেখি। সো চৌম্বক ক্ষেত্রে গতিশীল চার্জের উপর চৌম্বক বল, আমি যদি চৌম্বক ক্ষেত্রে একটা চার্জকে গতিশীল করি তাহলে এই গতিশীল চার্জের উপরে কতটুকু চৌম্বক বল আসবে সেটা আমরা দেখব। কিন্তু এইটাতে আমি যাওয়ার আগে কিছু এক্সাম্পল দিব আপনাদেরকে, আমি কিছু এক্সাম্পল আপনাদেরকে দিব একেবারে জিনিসগুলো ক্ল্যারিফাই করার জন্য, বোঝানোর জন্য। চলেন আমি ফিজিক্যালি এক্সাম্পলগুলো দিই। মানে আজকের ক্লাসটা একটু বাংলা টাইপের ক্লাস হয়ে যাবে। কেন বাংলা টাইপের ক্লাস? আমি অনেক বেসিক্স এখানে বলে দিব, বুঝায় দিব, যাতে করে পরবর্তীতে যে আপনাদের সমস্যাটা কম হয়। ওকে, ধরেন আমার এইখানে এই যে আমার এটা ফোনের কাভারটা, সো এইখানে এই কাভারের উপরে আমি দুইটা বস্তু চালাবো। তাহলে দুইটা বস্তু, ধরেন এটা একটা বস্তু, এটাই এখানে আছে গতিশীল, আর এইটার পাশাপাশি আর একটা এই যে কয়েন, এই কয়েনটাও গতিশীল, কয়েনটাও এখানে গতিশীল, এই হলুদ বস্তুটা এখানে গতিশীল। এখন দেখেন দুইটাই যদি প্যারালালি চলে, সমান্তরালে চলে, একটা আরেকটাকে কখনো ইন্টারসেক্ট বা ছেদ করবে? করবে না। কখনো সংঘর্ষে লিপ্ত হবে? হবে না। সংঘর্ষে যদি লিপ্ত না হয় তাহলে কি কোনো বল আসবে? আসবে না। সো কোনো একটা চার্জ যদি চৌম্বক ক্ষেত্রের প্যারালালি চলে তাহলে দুইজনের মধ্যে কোনো ইন্টারাকশন হওয়ার সম্ভাবনাই নাই। সো যেহেতু ইন্টারাকশন হবে না সেহেতু চৌম্বক বলের মান কত হবে? শূন্য হবে। তাহলে আমরা ফার্স্ট যে প্রপার্টি পাচ্ছি এই প্রপার্টিটা আগে আমরা একটু মাথায় রাখি। সো চৌম্বক বলের আমি বইয়ের মতো করে সূত্রে যাব না, আগে একটা একটা জিনিস ডিফাইন করব। 1 নম্বর,
চুম্বক বলরেখার সমান্তরালে চলমান চার্জ কোনো চুম্বক বল অনুভব করবে না। যে চার্জটা অ্যাকচুয়ালি চুম্বক বলরেখার সমান্তরালে চলমান সে কোনো রকম কি অনুভব করবে না? চুম্বক বল অনুভব করবে না। কেন? এইটার যদি কোশ্চেনটা করা হয় কেন কোনো চুম্বক বল অনুভব করবে না একটা চুম্বক ক্ষেত্রে গতিশীল চার্জ, সো আসেন কেনর অ্যান্সারটা দিই। ধরেন আমি একটা রাস্তা দেখাই আপনাদেরকে, আমি জাস্ট এক্সাম্পলটা একটু ডিফারেন্টলি দেখাবো। ধরেন ফর এক্সাম্পল কোনো একটা রাস্তা আছে, এটা একটা রাস্তা, এই যে দেখেন এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা। এই রাস্তায় গাড়িগুলা একেবারে লেন মেনটেন করে প্যারালালি চলে। এই রাস্তায় গাড়িগুলা লেন মেনটেন করে প্যারালালি চলে। তাহলে প্যারালালি যদি গাড়িগুলা চলে, এখন আপনার গাড়ির পাশাপাশি একজন যদি পথচারী আপনার গাড়িদের পাশাপাশি প্যারালালি চলে, পথচারী গাড়ির পাশাপাশি প্যারালালি চলে, দেখেন এই যে পথচারী কালো, যেটা কালো ডটটা কালো বৃত্তটা হচ্ছে পথচারী। গাড়িগুলোর সঙ্গে যদি পথচারী প্যারালালি চলে তাহলে পথচারী গাড়ির যে চলার পথ সেটাকে ছেদ করবে না কখনো, আর ছেদ না করলে কখনো কি অনুভব হবে না? বল অনুভব হবে না, কারণ কোনো সংঘর্ষই হয় নাই। সুতরাং যদি চার্জ চৌম্বক বলরেখার প্যারালালি চলে, বলরেখা ছেদ করতেছে? বলরেখা ছেদ করতেছে না। আর বলরেখা যদি ছেদ না করে তাহলে কি চৌম্বক বলের উদ্ভব হবে? হবে না। আবার যদি পথচারীটা রাস্তায় চুপচাপ দাঁড়ায় থাকে, যে আমি রাস্তায় এক জায়গায় দাঁড়ায় থাকবো, পথচারী রাস্তায় চুপচাপ দাঁড়িয়ে আছে, ধরেন আপনি রাস্তার মাঝখানে একেবারে একটা জায়গায় চুপচাপ বসে আছেন। অনেক পাগল আছে না? পাগল কি করে? রাস্তার মাঝখানে বসে থাকে, একদম পুরো ন্যাটা দিয়ে বসে থাকে। ন্যাটা দিয়ে বসাতে বোঝেন, একেবারে মাটিতে সুন্দর আরাম আয়েশ করে পা ভাঁজ করে ধরেন সে ট্রাফিক কন্ট্রোল করতে রাস্তার মাঝখানে বসে গেছে, আল্লাহর নাম নিয়ে সে দুই হাত তুলে ট্রাফিক কন্ট্রোল করতেছে। এখন দূর থেকে গাড়িগুলো তো সবাই দেখবে ওইখানে চুপচাপ একটা পাগল বসে আছে, গাড়িগুলো কিন্তু ওর দুই পাশ দিয়ে চলে যাবে, পাগলের উপর দিয়ে গাড়ি যাবে না। সো আপনার একটা চার্জ যদি কোনো চৌম্বক ক্ষেত্রে চুপচাপ বসে থাকে, ওই যে নৌকার গল্পের মতো, নৌকাটা চুপচাপ নদীতে বসে আছে, সে কোনো ঢেউ তাহলে উৎপন্ন করবে না। তার মানে হচ্ছে বলরেখাকে যদি ছেদ না করে সে চৌম্বক বল অনুভব করবে না। সো সেকেন্ড প্রপার্টিটা দাঁড়াচ্ছে যদি চার্জ গতিশীল না থেকে স্থির থাকে তাহলে সে কোনো চৌম্বক বল অনুভব করবে না। প্রথম প্রপার্টি কি ছিল? যদি চার্জটা চৌম্বক ক্ষেত্রের প্যারালালি চলে, প্যারালালি চললে সে চৌম্বক বল অনুভব করবে না, কারণ কি বলরেখার সঙ্গে তার সংঘর্ষ হচ্ছে না। আর সেকেন্ড প্রপার্টি হচ্ছে যদি চৌম্বক ক্ষেত্রে চার্জটা স্থির অবস্থায় থাকে তাহলেও সে কোনো চৌম্বক বল অনুভব করবে না। তাহলে আমরা সেকেন্ড প্রপার্টিটা এখানে নিয়ে আসব। সেকেন্ড যে প্রপার্টিটা আছে, প্রপার্টি নাম্বার 2, চৌম্বক ক্ষেত্রে স্থির চার্জ কোনো চৌম্বক বল অনুভব করে না। দুইটা প্রপার্টি গেল। এরপর আসবো 3 নাম্বার প্রপার্টিতে। আমরা এরপরে আরো একটা প্রপার্টি আছে সেই প্রপার্টিতে আসবো। ওকে, এখন দেখেন কখন সংঘর্ষ হবে। ধরেন আপনি একটা রাস্তা পার হইতে গেছেন, রাস্তার পাশে সারাদিন হাঁটেন, আপনার কি গাড়ির সঙ্গে সংঘর্ষ হবে? ধরেন আপনি ফুটপাতে হাঁটতেছেন,
গাড়ি এখন ফুটপাতের উপরে না উঠলে আপনার সঙ্গে গাড়ির সংঘর্ষ হবে না। আমরা অ্যাকচুয়ালি আইডিয়াল সিনারিও চিন্তা করি, এটা বাংলাদেশের সিনারিও না, তাহলে বিপদ হয়ে যাবে। বাংলাদেশে তো ওই ফুটপাতেও গাড়ি তুলে দেয়। সো আমরা একটু সভ্যতা ভব্যতা রাখি যে না, সবাই একটু নিয়ম কানুন মেনটেন করবে ইনশাল্লাহ। সো ফুটপাতে কেউ গাড়ি তুলবে না। আপনি রাস্তার পাশে সারাদিন যদি হাঁটাহাঁটি করেন, আপনার সঙ্গে গাড়ির কোনো সংঘর্ষ হবে না। কিন্তু যেই আপনি রাস্তাটা অতিক্রম করতে যাবেন, রাস্তা অতিক্রম করতে যাচ্ছেন, গাড়ি আপনাকে ছেদ করার একটা সুযোগ পাচ্ছে, তখন কিন্তু সংঘর্ষ হচ্ছে। সো এই জিনিসটাই আমি একটু ডায়াগ্রামেটিক্যালি আপনাদেরকে দেখাবো। যে আপনার ধরেন কোনো একটা গাড়ি যাচ্ছে, আপনি গাড়ির সঙ্গে একটা কোণ করে রাস্তাটাকে অতিক্রম করতে যাচ্ছেন। সো সিনারিওটা দেখাই। ধরেন সিনারিওটা হচ্ছে এই রকম, এই যে দেখেন লালটা হচ্ছে গাড়ি আর কালোটা হচ্ছে আপনি। তাহলে লালটা যদি গাড়ি হয়, কালোটা যদি আপনি হন, দেখেন লাল হচ্ছে গাড়ি, লাল গাড়ি দেখতে সুন্দর তাই না, লাল টুস, লাল টুকটুকে গাড়ি। আর কালা কেলা মানে হচ্ছে কাইলাটা হচ্ছে আপনি আমি। এই কেউ আবার বললেন না যে রেসিস্ট কমেন্ট করে ফেলছি, কালোটা আপনি বলার কারণে আবার ভাইবেন না ভাই, আপনি তো মানে হচ্ছে দিলেন সর্বনাশ করে, এবার আন্দোলন হবে আপনার এগেনস্টে। ওকে, খেয়াল করেন এই যে লালটা হচ্ছে গাড়ি আর কালোটা হচ্ছে আমি, আমি কাইলা, ঠিক আছে? তাহলে রেসিজমের কিছু থাকবে না। এখন দেখেন এই যে কালোর যে গতিবেগটা আছে, এই গতিবেগের কয়টা উপাংশ আছে? দুইটা, একটা অনুভূমিক উপাংশ আর একটা উলম্ব উপাংশ। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যদি গাড়ির প্যারালালি চলি তাহলে কি কোনো বল অনুভব করব? করব না, গাড়ির সঙ্গে আমার সংঘর্ষ হবে না। কিন্তু আমি যদি গাড়ির সঙ্গে 90 ডিগ্রিতে যেতে শুরু করি তাহলে বল অনুভব করব। তার মানে আমার বেগের যে উলম্ব উপাংশ আছে, এই উলম্ব উপাংশের জন্য আমি কি অনুভব করব? বল অনুভব করব। তাহলে 3 নাম্বার প্রপার্টিটা হচ্ছে চার্জের বেগের উলম্ব উপাংশের জন্য চার্জ চৌম্বক বল অনুভব করবে। সুতরাং আমরা কিন্তু এই যে দেখেন 3টা প্রপার্টি পেলাম, এই 3টা প্রপার্টি নিয়ে আমরা এখন অ্যাকচুয়ালি বের করব যে চৌম্বক ক্ষেত্রে গতিশীল চার্জের উপরে চৌম্বক বল কত হয়। তাহলে দেখেন ধরেন এটা হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্র বি মানের, এটা হচ্ছে বি মানের চৌম্বক ক্ষেত্র। এই বিটা দিয়ে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা বুঝায়। এখন আপনি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে একটা ধনাত্মক চার্জ প্লাস কিউ, এইটাকে যদি আমি ভি বেগে এইভাবে পাঠিয়ে দিই, এটা হচ্ছে ভি বেগে যাচ্ছে, তাহলে বি এর সঙ্গে ভি এর উৎপন্ন কোণ কত? থিটা। এই উৎপন্ন কোণটা যদি থিটা হয়, খেয়াল করেন ভি এর যে উলম্ব উপাংশ আছে, এই উলম্ব উপাংশের জন্য বল অনুভব হবে, ভি সাইন থিটার জন্য বল অনুভব হবে। তাহলে আমার যে তড়িৎ বল চৌম্বক বলটা আছে এফ সমান এফ এম চৌম্বক বল, এটার মান হচ্ছে কিউ ভি বি সাইন থিটা। খেয়াল করেন আমি প্রত্যেকটা জিনিস আরেকবার ডিফাইন করতেছি, কারণ এইটা হচ্ছে এই চ্যাপ্টারের বেসিক। আমি আজকের গোটা ক্লাস মোটামুটি 1 ঘন্টা এটা নিয়ে টানাহেঁচড়া করব, মানে ক্লাসের শুরুটা শুরু করছি এবং আমার মোটামুটি এইটা পড়াইতেই 1 ঘন্টার মতো টাইম লাগবে, মাত্র 24 মিনিট গেছে, মানে আরও অ্যাকচুয়ালি 50 মিনিট আমি এইটা নিয়েই পড়াবো আপনাদেরকে। কারণ এইটুকু যদি ক্লিয়ার হয় পরে দেখবেন গোটা চ্যাপ্টারটা খুব সোজা। আর এইটুকু যদি ক্লিয়ার না থাকে তাহলে আপনার কপালে তো দুর্গতি আছেই, আমারও দুর্গতি আছে। কীরকম দুর্গতি? তখন আমি পরে এলো আপনি বুঝবেন না। এখন খেয়াল করেন আমি রিপিট করি আবার, একটা চার্জ যখন চৌম্বক ক্ষেত্রে চলবে সে চৌম্বক বল অনুভব করবে। কেন? কারণ চার্জের বৈশিষ্ট্য হচ্ছে সে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এখন যদি ছোট চার্জ হয় তার চৌম্বক ক্ষেত্র কি হবে? ছোট হবে। বড় চার্জ হলে তার চৌম্বক ক্ষেত্র কি হবে? বড় হবে। যত বেশি পরিমাণ চার্জ তাদের চৌম্বক ক্ষেত্র তত বড়।
তাহলে চৌম্বক ক্ষেত্র যদি বড় হয় তাহলে ইন্টারাকশন তত বড় হবে। ওই যে শুরুতে নৌকার এক্সাম্পলটা দিছিলাম না, আবার আসি। একটা ছোট্ট নৌকা যদি নদীতে নামে, সে যে ঢেউ তৈরি করবে সেটা ছোট, কিন্তু একটা বিশাল জাহাজ যদি নদীতে নামে, সুবিশাল একটা জাহাজকে আপনি নদীতে নামায় দিছেন, ও একটু গতিবেগ অর্জন করলেও ওর ঢেউগুলো কি অনেক বড় হবে না? তার মানে কি, যে চার্জটাকে আমি আনতেছি, চার্জের মান এখানে একটা বড় ইস্যু। সুতরাং চার্জের মান যত বেশি হবে সে তত বেশি চৌম্বক বল অনুভব করবে। তাহলে প্রথমে আসতেছি কি, চার্জের মান। এরপর দেখেন, বাইরের চৌম্বক ক্ষেত্র যত বড় হবে, ধরেন বাতাস অল্প, তাহলে অল্প বাতাস হলে বাতাসের ঢেউয়ে নৌকা কি খুব বেশি দুলবে? দুলবে না। কিন্তু সেই রকম বাতাস, তাহলে নৌকা তো দুলতে থাকবে। সো বাইরের চৌম্বক ক্ষেত্র বড় হইলে বলটা কি হবে? বেশি হবে। দুইটা গেল। এইবার আমার এইখানে ওই যে গাড়ির যে এক্সাম্পলটা দিছিলাম, আমার এইখানে অনুভূমিক উপাংশ না উলম্ব উপাংশের জন্য সংঘর্ষ হবে? উলম্ব উপাংশের জন্য। তাহলে দেখেন এই কয়টা জিনিস থেকে আমার অ্যাকচুয়ালি চৌম্বক বল বের হচ্ছে। এফ সমান কিউ ভিবি সাইন থিটা, এটা হচ্ছে চৌম্বক বলের মান। এখন আমরা যখনই এই যে এফ ইকুয়ালস টু কিউ ভিবি সাইন থিটা করতেছি, দেখেন খেয়াল করে, ভি এবং বি দুইটাই ভেক্টর। ভি এবং বি দুইটাই কি ভেক্টর না? তাহলে ভি এবং বি দুইটা ভেক্টর, এদের মাঝখানের কোণ কত? থিটা। তাহলে এফ এম সমান কিউ ভিবি সাইন থিটা যদি হয়, এফ এম যে ভেক্টরটা, এই ভেক্টরটা কত? কিউ ভি ক্রস বি না? আমার তাহলে যে চৌম্বক বল, এই চৌম্বক বলটা হচ্ছে কিউ ভি ক্রস বি। এখন তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি যেটা পাবো সেটা হচ্ছে এফ এম কিউ মানের চার্জ বি ভেক্টর এর বাহ্যিক চৌম্বক ক্ষেত্রে। ভি বেগে গতিশীল হলে চার্জের উপর চৌম্বক বল এফ এম ভেক্টর ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি। এই যে এটা হচ্ছে আমার তাহলে কি? চৌম্বক বল। এখন তাহলে চৌম্বক বলের দিক কোন দিকে হচ্ছে? এফ এম বা যে চৌম্বক বলটা আছে, এই চৌম্বক বলের দিক কোন দিকে? চৌম্বক বলের দিক ভি ভেক্টর ও বি ভেক্টর এর ক্রস গুণফলের দিক বরাবর। ঠিক আছে, ওকে। এখন আসেন, আমরা যে চৌম্বক ক্ষেত্রের দিক পাইলাম, সেই চৌম্বক ক্ষেত্রের দিক সেটা কোন দিকে আসতেছে? সেটা হচ্ছে ভি ও বি এর ক্রস গুণফলের দিক বরাবর। এখন একটা জিনিস দেখি আমরা, আমি এখন এই চৌম্বক ক্ষেত্রের দিক আপনাদেরকে নির্ণয় করতে শিখাবো, এবং এইটাই খুব ইম্পর্ট্যান্ট। আমরা ভি এবং বি এই দুইটার ক্রস গুণফলের দিক কি চৌম্বক বলের দিক না? সো দেখেন, আপনাদেরকে অনেক নিয়ম পড়ানো হবে, কিন্তু আমি একদম সবচেয়ে সোজা রাস্তায় থাকবো। আমি আসলে ঝামেলা পছন্দ করি না, ভাল লাগে না, মানে হুদায় কেন পেঁচাবো।
আমি ক্রস গুণফলের দিক কি ইজিলি নির্ণয় করতে পারি না? তাহলে হুদাই পেঁচানোর দরকার আছে? ভি আর বি এর ক্রস গুণফল করলে তো আমি এফ এর দিক পাই। এখন দেখেন যদি ঘটনাটা এরকম হয়, ফর এক্সাম্পল আমার এখানে ভি ভেক্টর আছে আর সঙ্গে বি ভেক্টর আছে। দেখেন ভি আর বি ভেক্টর এইভাবে আছে, ভি ভেক্টর আর বি ভেক্টর। তাহলে তারা কি একটা তলে আছে না? তাহলে যে চৌম্বক বলটা হবে এই তলের উপর লম্ব হবে। তাহলে তলের উপর লম্ব বরাবর, হয় তলের উপর লম্ব সামনের দিকে হবে, না হলে কি পিছনের দিকে আসবে। সো ভি এবং বি যে তলে থাকবে চৌম্বক বল হবে ওই তলের উপরে কি বরাবর? লম্ব বরাবর। একেবারে সিম্পল। সো আমার চার্জের যে গতিপথ বা চার্জের যে বেগ ভি এবং বাহ্যিক চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক বলরেখা বি, এই দুইটা যে তলে থাকবে সেই তলের উপর লম্ব বরাবর চার্জটা চৌম্বক বল অনুভব করবে। ওকে, চলেন আমরা একটা ছোট্ট এক্সাম্পল করি, একটা ছোট্ট ম্যাথ করি, ম্যাথ করে আগানোতে শুরু করি। প্রবলেম, দুই ন্যানোকুলম্ব মানের একটি চার্জ 4 × 10⁻³ এটাকে টেসলা বলে। চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের যে মান সেটা হচ্ছে টেসলা। আমি টেসলার ডিটেলসে পরে আসব, আপাতত আমরা একটু ম্যাথ করি। 2 ন্যানোকুলম্ব মানের একটি চার্জ এত টেসলা মানের একটি চৌম্বক ক্ষেত্রের সাথে 30° কোণে 200 মিটার/সেকেন্ড বেগে প্রবেশ করে। চার্জটি কত বল অনুভব করবে? এই চার্জটার অনুভূত বল কত সেটা বের করতে বলা হয়েছে। খুবই ভালো কথা। তাহলে আমরা এই প্রবলেমের সলভে যাই। সলভ। সো দেখেন চার্জটা একটা চৌম্বক ক্ষেত্র, ধরেন কোথাও একটা চৌম্বক ক্ষেত্র রেখে দিছি, এটা একটা চৌম্বক ক্ষেত্র। এখানে বি যে চৌম্বক ক্ষেত্রটা আছে, বি এর যে মান সেটা হচ্ছে 4 × 10⁻³ টেসলা। চার্জটা এই চৌম্বক ক্ষেত্রের সঙ্গে অ্যাকচুয়ালি 30° কোণে প্রবেশ করতেছে। তাহলে এই যে চার্জটা আছে, কিছু যেহেতু বলে নাই তার মানে চার্জটা ধনাত্মক চার্জ। সো কিউ সেটা হচ্ছে 2 ন্যানোকুলম্ব 2 × 10⁻৯ কুলম্ব, এবং চার্জটা এই চৌম্বক ক্ষেত্রের সঙ্গে 30° কোণে প্রবেশ করতেছে। চার্জটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে 30° কোণে প্রবেশ করে। সো এখানে 30° কোণে প্রবেশ করে, থিটা 30°, আর বেগ ভি হচ্ছে 200 মিটার/সেকেন্ড। তাহলে চার্জটা যে চৌম্বক বল অনুভব করবে সেই Fm = QVB sin থিটা। তাহলে কিউ হচ্ছে 2 × 10⁻৯, ভি হচ্ছে 200, বি হচ্ছে 4 × 10⁻³ ইন্টু সাইন 30°। সাইন 30° মান কত? হাফ। তাহলে হাফ আর 2 কাটাকাটি করে দেই, 200 × 4 800, 10⁻12, 8 × 10⁻10 নিউটন সে বল অনুভব করবে। দেখেন খুবই পুচকে মানের একটা বল সে অনুভব করবে। হ্যাঁ, আপনার আমার দেখে খুব পুচকে মানের বল মনে হচ্ছে, ভাই এটা তো খুব ছোট্ট বল, কিন্তু একটা চার্জের ভর কত হিসাব করেন, এটা একটা চার্জের জন্য হিউজ বল। দেখেন আমি এই চ্যাপ্টারটা পড়ানোর সময় একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, আপনার 10⁻15, 10⁻20 এগুলো খুব ছোট, কার জন্য? আপনার আমার জন্য।
কিন্তু একটা চার্জ ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 ইন্টু 10⁻−31। সো -31-এর জন্য 10⁻20, বুঝতেছেন কিরকম বল? হিউজ বল। সো এখানে বল দেখে ভাইবেন না ভাই এটা তো কিছুই না, বাদ দেই না, ইগনোর করি। 10⁻20 নিউটন ভাই ইগনোর করে দেই। ইগনোর করা যাবে না কেন ভাই এবং আপুরা? কারণ হচ্ছে আপনার এইখানে আমরা কাজ করতেছি কাদেরকে নিয়ে? চার্জদের নিয়ে। এবং চার্জ কারা? ইলেকট্রন, প্রোটন, এরা। সো ইলেকট্রনের ভর কত? 9.1 ইন্টু 10⁻−31। প্রোটনের ভর কত? সামথিং ইন্টু 10⁻−27। সো আপনি যদি কোথাও 10⁻−25 নিউটন বলও পান, এটা ওই চার্জের জন্য অনেক বড় মানের বল। সুতরাং এইখানে একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ আমরা অনেক ছোট ছোট মান নিয়ে কাজ করতেছি। সো আসেন আমরা এখানে অলরেডি কিছু জিনিসপত্র বুঝে ফেললাম। এবার এখানে একটা ঝামেলা আছে। আমি অ্যাকচুয়ালি এই ঝামেলাটা আগে ক্লিয়ার করে নিব, তারপর আগাবো। আমরা এই যে এতক্ষণ ধরে যে ডেভেলপমেন্ট করলাম, এই যে বলের মান, বলের দিক, বলের মানে কোনো সমস্যা নেই, বলের দিকটা ডেভেলপড হচ্ছে ধনাত্মক চার্জের জন্য। সো আমরা যে বলের দিকটা ক্রস গুণন থেকে নির্ধারণ করতেছি, এটা কার জন্য? ধনাত্মক বা পজিটিভ চার্জের জন্য। কনভেনশন বা মূলনীতি অনুযায়ী ধনাত্মক চার্জ ধরে নিয়ে কাজ করা হয়েছে। তাহলে যদি ঋণাত্মক চার্জ থাকে ভাইয়া এবং আপুরা, খেয়াল করেন, আমার এইখানে যে ক্রস গুণফলটা দিয়ে আমি বলের দিকটা পাচ্ছি, এটা কোন চার্জের জন্য? ধনাত্মক না ঋণাত্মক চার্জের জন্য? এটা হচ্ছে পজিটিভ বা ধনাত্মক চার্জের জন্য। এখন যদি একটা নেগেটিভ চার্জ বা ঋণাত্মক চার্জ আসে, সেক্ষেত্রে তার বল হবে কোন দিকে? পজিটিভ চার্জ যেদিকে বল পাবে, নেগেটিভ চার্জ স্বভাবতই তার উল্টা দিকে বল পাবে। সো আমরা যতক্ষণ এই চ্যাপ্টারটা পড়ব, অলওয়েজ পজিটিভ চার্জের কনভেনশন বা মূলনীতি নিয়ে পড়ব। পড়ার পরে যদি কোথাও নেগেটিভ চার্জাস থাকে, তার জন্য ডিরেকশনটাকে উল্টায় দিব। আবার বলতেছি, ধরেন একটা পজিটিভ চার্জ কোথাও রাখছি, পজিটিভ চার্জ যাচ্ছে, আমি গ্রাফিক্যালি আবার দেখাবো, টেনশন নিয়েন না। আমি একেবারে গ্রাফিক্যালি গোটা জিনিসটা বুঝিয়ে দিব যে একটা পজিটিভ চার্জের জন্য আমি কনভেনশন বা মূলনীতি সেট করে নিছি। তাহলে পজিটিভ চার্জের জন্য আমরা বল বের করব, বের করে যদি নেগেটিভ চার্জ থাকে বলের ডিরেকশনটাকে উল্টায় দিব। চলেন ওটা দেখি। আচ্ছা একটা কথা ভাইয়া এবং আপুরা, কেন পজিটিভ চার্জ, কেন ইলেকট্রন এর জন্য এই কনভেনশন তৈরি করা হয় নাই? কারণ হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রন তৈরির অনেক আগেই না তড়িৎ প্রবাহ, তারপর হচ্ছে তড়িৎ প্রবাহের কারণে যে চৌম্বক ক্রিয়া, এই জিনিসগুলা বিজ্ঞানীরা মোটামুটি গবেষণা করে ফেলছিলেন। এবং যেহেতু ইলেকট্রন তখনও আবিষ্কার হয় নাই, সবাই ধরে নিছিলেন যে সকল তড়িৎ সংক্রান্ত জিনিসপত্রগুলা অ্যাকচুয়ালি ধনাত্মক চার্জ পজিটিভ চার্জের জন্য ঘটে। যেহেতু তারা ধরে নিয়েছিলেন যে সব কিছু পজিটিভ চার্জের জন্য ঘটে, তারা সব কনভেনশন, চিহ্নের রীতি দেখেন। আমরা যখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পড়ছি, তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের তড়িৎ বলরেখার সংজ্ঞা কি দিছি? একক ধনাত্মক চার্জ। তাহলে তড়িৎ ক্ষেত্রে একক ধনাত্মক চার্জ নিয়ে কাজ করছি। এবার চৌম্বক ক্ষেত্রেও দেখেন ধনাত্মক চার্জ। তার মানে কি কনভেনশন বা মূলনীতিগুলা কনসিস্টেন্ট, একটার সঙ্গে আরেকটা ম্যাচ করতেছে, আমাদের ঝামেলা কম হবে। কিন্তু যদি তড়িতের বেলায় আমি ধরতাম ঋণাত্মক, চুম্বকের বেলায় ধরতাম ধনাত্মক বা ভাইস ভার্সা, এলোমেলো হয়ে যেত না? সো আমরা যত জায়গায় তড়িৎ হোক চুম্বক হোক, কনভেনশন বা চিহ্নের বেলায় অলওয়েজ ধনাত্মক চার্জ নিয়ে কাজ করব। ঠিক আছে? ওকে, এখন আসেন, আমি ধনাত্মক চার্জ হলে কোন দিকে বল অনুভব করবে, ঋণাত্মক চার্জ হলে কোন দিকে বল অনুভব করবে, এই জিনিসগুলো একটা একটা করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখন আমার এইখানে একটা চৌম্বক ক্ষেত্র আছে বি মানের, এই বি মানের চৌম্বক ক্ষেত্রটা আছে 30 ডিগ্রি কোণে।
তাহলে এই বি মানের চৌম্বক ক্ষেত্রটা 30 ডিগ্রি কোণে, এটার মান ধরেন 100 মাইক্রোটেসলা। তাহলে বি ভেক্টরটা হচ্ছে 100 ইন্টু 10⁻⁶ cos 30 ডিগ্রি আই প্লাস সাইন 30 ডিগ্রি জে। cos 30 ডিগ্রির মান হচ্ছে 0.866, তাহলে 86.6 ইন্টু 10⁻⁶ আই, সাইন 30 ডিগ্রির মান হাফ প্লাস 50 ইন্টু 10⁻⁶ জে। এটা হচ্ছে আমার চুম্বক ক্ষেত্র। এখন ধরেন এইখানে একটা প্লাস কিউ চার্জ, যে কিউ এর মান 2 মাইক্রোকুলম্ব, সে ওয়াই অক্ষ বরাবর সোজা এইভাবে প্রবেশ করলো। তাহলে ওয়াই অক্ষ বরাবর সে ভি বেগে প্রবেশ করলো, ভি ভেক্টর। এখানে ভি ভেক্টরটা ধরেন 2 ইন্টু 10³ জে। তাহলে আমার এখানে কিউ জানা আছে 2 মাইক্রোকুলম্ব এবং ভি ভেক্টরটা হচ্ছে 2 ইন্টু 10³ জে। এখন অলরেডি আমরা চৌম্বক বল, যেটা এই চৌম্বক বলটা কত পেয়েছিলাম, চৌম্বক বলের যে সমীকরণ এফএম সমান কিউ ভি ক্রস বি, ধনাত্মক চার্জের জন্য কনভেনশন, তাহলে কিউ 2 ইন্টু 10⁻⁶। এবার ভি ক্রস বি যদি করি, দেখেন ভি ক্রস বি আই জে কে, ভি ভেক্টর 0 2 ইন্টু 10³ কে 0, বি ভেক্টর 86.6 ইন্টু 10⁻⁶ আর 50 ইন্টু 10⁻⁶ 0। এখন আমি যদি ক্রস গুণফল করি, শুধুমাত্র কে এর একটা মান পাবো 2 ইন্টু 10⁻⁶ এবং ইন্টু কে এর মানটা যেটা হবে সেটা হবে মাইনাস 2 ইন্টু 10³ ইন্টু 86.6 ইন্টু 10⁻⁶। সুতরাং আলটিমেটলি আমরা পুরো জিনিসটাকে যদি ক্যালকুলেশন করি, দেখি কত পাই। 4 ইন্টু 86.6 346.4 ইন্টু, আচ্ছা একটা মাইনাস আছে, 346.4 ইন্টু 10⁻⁹ কে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, যে চৌম্বক বলটা আছে এই চৌম্বক বলটা পজিটিভ না নেগেটিভ, চৌম্বক বলটা কে নেগেটিভ। তার মানে একটা জিনিস দেখি, এখন চলেন ভি এবং বি, এই যে ভি ক্রস বি যদি করি, ভি ক্রস বি ক্লকওয়াইজ যাচ্ছি না অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি, দেখেন আবার ভেক্টর চলে আসতেছে। ভেক্টরে যদি পচা থেকে থাকেন কেউ, কপালে দুর্গতি আছে এই চ্যাপ্টারে। মানে ভেক্টরের ক্রস গুণফলে কারো যদি দুর্বলতা থাকে, এই চ্যাপ্টারে একদম স্ট্রেট ধরাটি খেয়ে যাবেন গো। সো খেয়াল করেন, আমি এই জন্য বুঝাচ্ছি আবারও। আমি যদি ভি ক্রস বি করি, যদি অ্যান্টি ক্লকওয়াইজ যায় তাহলে তল থেকে বাইরের দিকে বা তল থেকে উপরের দিকে, আর যদি ক্লকওয়াইজ যায় তাহলে কি নিচের দিকে, তল থেকে নিচের দিকে। তাহলে তল থেকে নিচের দিকে এখানে কি মাইনাস কে না। সুতরাং এই যে দেখেন চৌম্বক বলটা কোন দিকে হয়েছে, নিচের দিকে মাইনাস কে। এখন এইটা যদি পজিটিভ চার্জ না হয়ে নেগেটিভ চার্জ হতো, তখন আমরা একই কাজই করতাম, কিন্তু শেষে যে এফএম এর দিকটাকে কি করতাম, ঘুরিয়ে দিতাম। চলেন দেখি এইখানে তাহলে যে চার্জটি আছে, এই চার্জটি 346.4 ইন্টু 10⁻⁹ নিউটন বল তল হতে নিচের দিকে অনুভব করবে। এইবার
যদি এইখানে ধনাত্মক চার্জ না রেখে আমরা ঋণাত্মক চার্জ রাখতাম। চলেন একটা নেগেটিভ চার্জকে এখানে তলে প্রবেশ করে দিই। ধরেন একটা ইলেকট্রন, একটা নেগেটিভ চার্জ, একটা ইলেকট্রনে একটা নেগেটিভ চার্জ, এটা ধরেন 2 মাইক্রোকুলম্বের একটা চার্জ এদিক দিয়ে যাচ্ছে, ভি এর মান 3000 মিটার পার সেকেন্ড। এখন এইখানে যে চৌম্বক ক্ষেত্র আছে এই চৌম্বক ক্ষেত্রটা এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে আছে এবং চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে 2 মাইক্রো টেসলা মানের। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে চৌম্বক ক্ষেত্র বি ইকুয়ালস টু 2 × 10⁻⁶ cos 60 ডিগ্রি আই প্লাস sin 60 ডিগ্রি জে। cos 60 ডিগ্রি মানে হচ্ছে 0.866, সো 0.866 কে আমি 2 দ্বারা গুণ করব, 1.732। ওমা ভুল লিখছি, cos 60 ডিগ্রির মান হাফ, মাথা নষ্ট হয়ে গেছে। cos 60 ডিগ্রির মান কত? হাফ, তার মানে হচ্ছে 10⁻⁶i। sin 60 ডিগ্রির মান হচ্ছে 0.866, তার মানে 1.732 ইন্টু 10⁻⁶ জে, সেটা হচ্ছে বি ভেক্টর। এখন একটা জিনিস খেয়াল করেন, ভি ভেক্টর এটা হওয়ার কথা 3 × 10³ আই, কিন্তু এটা কি ধনাত্মক চার্জ নাকি ঋণাত্মক চার্জ? ঋণাত্মক চার্জ। যদি ঋণাত্মক চার্জ হয় আমার কনভেনশন বা মূলনীতি কার জন্য আসছে? পজিটিভ চার্জের জন্য না নেগেটিভ চার্জের জন্য? পজিটিভ চার্জের জন্য। এখন এখানে দুইটা কাজ করা যায়। এক হচ্ছে ভিটাকে যা আছে সেটাই রেখে দিলাম, রেখে দিয়ে এফএম বের করি, কিউ ভি ক্রস বি। কিউ হচ্ছে 2 × 10⁻⁶, আর আমি যদি ভি ক্রস বি করি, আবারও দেখেন ভি ক্রস বি করব, আই জে কে, ভি এর মান 3 × 10³ জে কে 0, বি 10⁻⁶ 1.732 × 10⁻⁶ 0, তাহলে 2 × 10⁻⁶। এখন এইখানে কে যদি ভেক্টরটা নেই, কে যখন আমি কে কে নিব, এই যে কে কে যখন নিচ্ছি, তখন থাকবে কি 3 × 10³ ইন্টু 1.732 ইন্টু 10⁻⁶, এত নিউটন। তাহলে ক্যালকুলেশন করে যেটা আসবে 2⁻⁶ ইন্টু 3⁻³ ইন্টু 1.732 পাওয়ার -6, 1.0392 ইন্টু 10⁻⁸ কে নিউটন। এখন এইটা কি অ্যাজিউম করে? ধনাত্মক চার্জ অ্যাজিউম করে না, যেহেতু চার্জটি ঋণাত্মক, সেহেতু চৌম্বক বল -1.0392 ইন্টু 10⁻⁸ কে। খেয়াল করেন, আমার এখানে চার্জটা যদি ধনাত্মক হতো তাহলে ডিরেক্টলি সূত্রে আমি বসিয়ে যা পেতাম তাই অ্যান্সার। কিন্তু চার্জটা কি ধনাত্মক না ঋণাত্মক? ঋণাত্মক চার্জ হলে এফএম সমান কিউ ভিবি করবেন, করার পরে সেটাকে নেগেটিভ করে দিবেন। আশা করি বুঝাইতে পারছি।
সো তাহলে একটা জিনিস খেয়াল করেন, ক্রস গুণন থেকে আমরা কোনো একটা তলে গতিশীল একটা চার্জের উপরে চৌম্বক বল নির্ণয় করতে পারবো কি থেকে? ক্রস গুণন থেকে। সো আমি আবারও একটু রিভিউ করে রাখি, চলেন। ভি পি ভি পি, সো ভি থেকে বি যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তল হতে উপরের দিকে বা বাইরের দিকে, আর যদি বি এবং ভি এর মধ্যে অ্যাঙ্গেলটা আমরা সবসময় কি ভি ক্রস বি করব না? তাহলে ভি ক্রস বি যদি করি, ভি ক্রস বি, দেখেন এখানে ভি ক্রস বি করতেছি, এটা কি ক্লকওয়াইজ হয়ে গেছে। ক্লকওয়াইজ হলে তল হতে নিচের দিকে বা ভিতরের দিকে চৌম্বক বল। এবং এটা কার জন্য প্রযোজ্য? পজিটিভ পজিটিভ চার্জের জন্য চৌম্বক বলের দিক। সুতরাং একেবারে বেসিক, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের একেবারে ভেরি বেসিক। এইবার এই যে গতিশীল চার্জটা একটা চৌম্বক ক্ষেত্রে আসলো, সে চৌম্বক বল অনুভব করলো। এখন যদি একই সাথে কোনো একটা জায়গায় তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র একত্রে থাকে, তখন কি হবে সেটা দেখব। সো কোনো স্থানে একই সাথে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র যুগপৎভাবে থাকলে, এখন কোনো স্থানে একই সাথে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র একত্রে থাকলে ওই স্থানে গতিশীল চার্জের উপরে লব্ধি বল। দেখেন তড়িৎ ক্ষেত্র থাকলে তড়িৎ ক্ষেত্রের কারণে চার্জটা একটা বল অনুভব করবে, আবার চৌম্বক ক্ষেত্রের কারণে একটা বল অনুভব করবে। কয়টা বল? দুইটা বল। দুইটা বলের লব্ধি আমরা এখন বের করব। এটাকে বলা হয় লরেঞ্জ বল। এই বলের নাম হচ্ছে লরেঞ্জ বল। কোনো স্থানে একই সাথে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র থাকলে কোনো ধনাত্মক চার্জ ওই স্থানে লব্ধি যে বল অনুভব করে। আমাদের কনভেনশনটা ধনাত্মক চার্জের জন্য, এবং সবসময় আমি এই জন্য ধনাত্মক চার্জ বলতেছি। যদি ঋণাত্মক চার্জ হয় তাহলে কি করব? ডিরেকশন চেঞ্জ করে দিব। ঠিক আছে, এখন আসেন তাহলে ধরেন এক জায়গায় একটা কোন স্থানে
একই সাথে ই মানের তড়িৎ ক্ষেত্র ও বি মানের চৌম্বক ক্ষেত্র থাকলে ওই স্থানে কিউ মানের চার্জ ভি বেগে প্রবেশ করলে লব্ধি বল এফ ভেক্টর। দেখেন তড়িৎ ক্ষেত্র আছে, এই জন্য একটা তড়িৎ বল পাবে এফ ই। আবার চৌম্বক ক্ষেত্র আছে, চৌম্বক ক্ষেত্রের জন্য একটা চৌম্বক বল পাবে এফ এম। সো তড়িৎ বল এফ ই আর চৌম্বক বল এফ এম দুইটা যোগ করে কি আসবে? মোট বল। এখন এফ ই সমান কি? কিউ ইন্টু ই, এফ এম কিউ ভি ক্রস বি। সো এই যে বলটুকু আছে এটাকে বলা হচ্ছে লরেঞ্জ বল। যে বলটুকু আছে একে আমরা কি বলছি? লরেঞ্জ বল বলতেছি, লরেঞ্জ বল। আমাদের আজকের ক্লাসটা আমি শেষ করব এই লরেঞ্জ বলের একটা ম্যাথ দিয়ে। আমার লরেঞ্জ বলের ম্যাথ খুব মজা লাগে। চলেন লরেঞ্জ বলের একটা ম্যাথ করি। সুন্দর একটা ম্যাথ করব, বেশ ভালো ম্যাথ। প্রবলেম মানে এটা করতে যে আপনারা মজা পাবেন। পশ্চিম হতে পূর্বে একটি 200 নিউটন পার কুলম মানের তড়িৎ ক্ষেত্র বিদ্যমান। মানে আমার পশ্চিম থেকে পূর্বে একটা 200 নিউটন পার কুলম মানের কি আছে? তড়িৎ ক্ষেত্র আছে, ঠিক আছে? ওই একই স্থানে একটি চৌম্বক ক্ষেত্র, আপনারা একই স্থানে একটা চৌম্বক ক্ষেত্র রেখে দিছি, কিন্তু চৌম্বক ক্ষেত্রটা কিভাবে রাখবো দ্যাট ইজ দ্য কোশ্চেন। ওই একই স্থানে একটা চৌম্বক ক্ষেত্র দক্ষিণ হতে উত্তর দিকে বিদ্যমান। চৌম্বক ক্ষেত্রের মান ধরেন যে চৌম্বক ক্ষেত্রটা আছে, এই চৌম্বক ক্ষেত্রের মানটা আমরা ধরে ফেলি 2 মাইক্রোটেসলা ধরে নিলাম। এখন একটি 400 মাইক্রোকুলম মানের চার্জ খাড়া উপরের দিক হতে নিচের দিকে, মানে উপরের দিক থেকে নিচের দিকে একটা চার্জ চলমান হবে। তাহলে দেখেন এই চার্জটা উপর থেকে নিচের দিকে যদি চলমান হয়, আমার তার বেগ লাগবে একটা, বেগটা হচ্ছে 2000 মিটার পার সেকেন্ড। বেগে চলমান হলে চার্জটির উপর লব্ধি বল
কত হবে। সো খেয়াল করেন, এটা হচ্ছে আমার কোশ্চেনটা। এখন এই কোশ্চেনটাকে আমি একটু সুন্দর মতো গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি। দেখেন, আমার তড়িৎ ক্ষেত্রটা কোন দিক থেকে কোন দিকে, পশ্চিম হতে কোন দিকে বিদ্যমান, পূর্ব দিকে বিদ্যমান। তড়িৎ ক্ষেত্রটা পশ্চিম থেকে পূর্ব দিকে বিদ্যমান, তাহলে পশ্চিম থেকে পূর্বে, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পূর্ব। তাহলে ই যে ভেক্টরটা আছে আমাদের, এই ই ভেক্টরটার মান কত, 200 নিউটন পার কুলম্ব, 200। কিন্তু ই ভেক্টরটা পশ্চিম থেকে পূর্বে, মানে এই দিকে না, এটা হচ্ছে ই ভেক্টর। তাহলে ই ভেক্টর হচ্ছে 200 আই। এবার দেখেন চৌম্বক ক্ষেত্রটা কোন দিক থেকে কোন দিকে, চৌম্বক ক্ষেত্র দক্ষিণ থেকে উত্তর দিকে, তাহলে বি, বি ভেক্টরটা দক্ষিণ থেকে উত্তর দিকে এইভাবে আছে বি ভেক্টর। সো বি ভেক্টরটা হচ্ছে আমার দক্ষিণ থেকে উত্তর দিকে 2 মাইক্রোটেসলা, 2 × 10⁻⁶ ইন্টু জে। এখন আমার এফ ভেক্টর ইকুয়ালস টু কিউ ই ভেক্টর প্লাস কিউ ভি ক্রস বি ভেক্টর। এখন কিউ ই ভেক্টর, কিউ কিউ কত আমাদের এখানে, 2 মাইক্রোটেসলা, 2 × 10⁻⁶, সরি, কিউ হচ্ছে 400 মাইক্রোকুলম্ব। কিউটা কত, 400 মাইক্রোকুলম্ব, 400 × 10⁻⁶ কুলম্ব। কিউ হচ্ছে 400 × 10⁻⁶ ইন্টু 200 আই, এটা হচ্ছে আমার কিউ ই প্লাস কিউ ভি ক্রস বি, আবার কিউ 400 × 10⁻⁶। এইবার দেখেন ভি ক্রস বি যদি করি, আবারও ক্রস গুণফল করব। আচ্ছা, এখানে যেহেতু জায়গাটা কম, আমি বাম দিক থেকে লিখি, না হলে আঁটবে না এখানে। সো আমি এখান থেকে লিখি কিউ ই, কিউ হচ্ছে 400 × 10⁻⁶, ই হচ্ছে 200 আই, প্লাস কিউ ভি ক্রস বি 400 × 10⁻⁶, ভি ক্রস বি আই জে কে। ভি ভেক্টরটা দেখেন, আমার এখানে ভি ভেক্টরটা কত সেটা কি লিখছি, লিখি নাই। আমার একটা 400 মাইক্রোকুলম্বের চার্জ খাড়া উপরের দিক থেকে নিচের দিকে, তাহলে এখন আগে ভি ভেক্টরটা লিখে নেই। ভি ভেক্টর ইকুয়ালস টু উপর থেকে নিচে, এটা কি প্লাস কে নাকি মাইনাস কে, উপর থেকে নিচে হলে মাইনাস কে হবে, কত মানে 2000, তার মানে -2000 কে। সো ভি ভেক্টর তাহলে -2000 কে। এখন ভি ক্রস বি, আমরা অ্যাকচুয়ালি এখানে আই জে কে এই মুডে না করলেও চলবে, কারণ সবগুলো অক্ষ বরাবর আছে। ভি ক্রস বি, ভি কত, -2000 কে ক্রস বি ভেক্টরটা হচ্ছে আমার এখানে 2 × 10⁻⁶ জে। সো আলটিমেটলি তাহলে এখানে আমরা যেটা পাবো, 8, 4টা শূন্য কাটাকাটি গেল, 10⁻² আই। এবার দেখেন এইখানে 2000 2 400 গুণ করি, 2000 2 400, 2000 গুণন 2 গুণন 400, এইটার সঙ্গে গুণ করতে হবে 10⁻12। মানটা হচ্ছে 1.6 × 10⁻⁶। কিন্তু কে ক্রস জে যদি আমরা করি, কে ক্রস জে, খেয়াল করেন কে ক্রস জে, এখানে একটা মাইনাস আছে এবং এটা কে ক্রস জে। কে ক্রস জে কি মাইনাস আই না, মনে আছে আপনাদের? আই ক্রস জে সমান কি কে, জে ক্রস কে সমান কি আই, তাহলে কে ক্রস জে সমান কি হবে, মাইনাস আই। তাহলে মাইনাস আই যদি হয় 8 × 10⁻² আই, আর মাইনাস হচ্ছে প্লাস 1.6 × 10⁻⁶ আই। সুতরাং সব কিছু মিলিয়ে 8 পাওয়ার -2 প্লাস 1.6 পাওয়ার -6 যদি এটা করি, যেটা পাবো 0.080016 আই।
এত নিউটন বল আমরা পাবো। এবং খেয়াল করেন চূড়ান্ত যে বলটা এটা কোন অক্ষে, এক্স অক্ষ বরাবর। তাহলে আমরা অ্যাকচুয়ালি চূড়ান্ত বলটা পাচ্ছি কোন অক্ষে, এক্স অক্ষ বরাবর। এই এন কিন্তু আবার নর্থ বুঝেন না। এই একটা জিনিস খেয়াল করেন, এই এন কিন্তু নর্থ না, এই এন মানে হচ্ছে এত নিউটন। সো আশা করি সবাই বুঝছেন যে কিভাবে লরেন্স বল বের করতে হয়। আমি একটু সিম্পলিফাইড ভার্সনে রাখছি, ভয় নাই, এর থেকে জটিল কঠিন করবে না আপনাদের ইনশাল্লাহ। জটিল কঠিন করলেও প্রসিডিউর জানা থাকলে আপনারা পারবেন। এখন দেখেন, আমি এতক্ষণ ধরে যা পড়ালাম সেখান থেকে মূল একটা ইস্যু এখন আলোচনা করব, আলোচনা করে ক্লাস শেষ করব। খেয়াল করেন, আমি আপনাদেরকে এতক্ষণ ধরে অনেক লজিক শিখালাম, অনেক কিছু বুঝালাম, অনেক কিছু বলছি। এইবার প্রথম কোশ্চেন, কোশ্চেন এতক্ষণ ধরে যা পড়াইছি তার মধ্যে প্রথম কোশ্চেন, কারণ এই কোশ্চেনটুকু অ্যাকচুয়ালি গোটা পরের চ্যাপ্টারের বেসিক। সো এখন আমি যে কোশ্চেনটা করব এই কোশ্চেনটা হচ্ছে গোটা পরের চ্যাপ্টারের বেসিক। আমি যখন আপনাদেরকে তড়িৎ পড়াইছি, স্থির তড়িৎ, স্থির তড়িতে খুব সুন্দর মতো তড়িৎ ফ্লাস্ক পড়াইছি, মনে আছে? স্থির তড়িতে তড়িৎ ফ্লাস্ক ছিল যে কি ছিল? ফ্লাস্ক। ফ্লাস্ক ছিল কোনো একটা তলের মধ্য দিয়ে মোট যে পরিমাণ বলরেখা প্রবেশ করে তাকে বলা হয় তড়িৎ ফ্লাস্ক। আর যদি কোনো একটা বলের মধ্যে দিয়ে চৌম্বক বলরেখা প্রবেশ করে তাহলে সেটাকে কি বলবো? চৌম্বক ফ্লাস্ক। আবার বলতেছি, যদি কোনো একটা তলের মধ্যে দিয়ে লম্বভাবে তড়িৎ বলরেখা প্রবেশ করে সেটা হচ্ছে তড়িৎ ফ্লাস্ক। আর লম্বভাবে যদি চৌম্বক বলরেখা প্রবেশ করে সেটা কি? চৌম্বক ফ্লাস্ক। দেখেন জিনিসটা বুঝাই। ধরেন আমার এটা একটা তল, এই তলের মধ্য দিয়ে লম্বভাবে কোনো একটা বলরেখা প্রবেশ করবে। সো এই তলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলা বলরেখা প্রবেশ করবে এটাই হচ্ছে, যদি তড়িৎ বলরেখা অতিক্রম করে তড়িৎ ফ্লাস্ক, চৌম্বক বলরেখা অতিক্রম করে তাহলে কি? চৌম্বক ফ্লাস্ক। এখন কখন একটা গতিশীল চার্জ চৌম্বক বল অনুভব করবে? আবার বলতেছি, কখন একটা গতিশীল চার্জ চৌম্বক বল অনুভব করবে? যদি গতিশীল চার্জটা বলরেখা ছেদ করে, তার মানে কি? বলরেখার পরিবর্তন হচ্ছে না। চার্জটা যদি বলরেখা ছেদ করে তার মানে সে বলরেখার পরিবর্তন করতেছে। আর বলরেখার পরিবর্তন হওয়া মানে হচ্ছে ফ্লাস্কের পরিবর্তন হওয়া। সুতরাং যদি গতিশীল চার্জ ফ্লাস্ক মানে চৌম্বক ফ্লাস্কের পরিবর্তন ঘটায় বা চৌম্বক ফ্লাক্সের যদি পরিবর্তন হয় তাহলেই কেবলমাত্র চৌম্বক বল আসবে। সুতরাং চৌম্বক বল আসার পিছনের মূল কারণ হচ্ছে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন। সো এতক্ষণ ধরে আমরা আজকে যা যা পড়ছি সব কিছু র্যাপ আপ করতেছি একটা ছোট্ট জিনিসে। চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন না হলে চৌম্বক বল আবির্ভূত হয় না। চৌম্বক ক্ষেত্রে গতিশীল চার্জ কেবলমাত্র তখনই চৌম্বক বল অনুভব করে যখন গতিশীল চার্জ চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন অনুভব করে। এই যে সব র্যাপ আপ করি, ধরেন এগুলো বলরেখা, ধনাত্মক চার্জ এই দিকে বা এইদিকে গতিশীল, তাহলে দেখেন চৌম্বক
বলরেখা ছেদ করে না। চুম্বক ফ্লাস্কের পরিবর্তন ঘটে না। বলরেখা যদি ছেদ না করে তাহলে ফ্লাক্সেরও পরিবর্তন ঘটবে না। চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে না, সুতরাং কোনো চৌম্বক বল অনুভব করবে না। এই হচ্ছে একেবারে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়ার গোটা চ্যাপ্টার, শুধু না পরের চ্যাপ্টারের বেসিক। মানে আমরা ইনশাল্লাহ এর উপরেই আস্তে আস্তে কিসে যাব, ডেভেলপমেন্টে যাব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। বলছিলাম যে 1.5 ঘন্টা লাগবে, সো আলহামদুলিল্লাহ 1 ঘন্টা 10 মিনিটে শেষ করা গেছে। সো আপনারা একটু এই যে আজকে যে ম্যাথগুলো করালাম এই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের আজকে মঙ্গলবার, বুধ, বৃহস্পতিবারের মধ্যে আপনাদের গ্রুপে আমি তড়িতের একটা শীট আপলোড করে দিব, চলতড়িতের একটা শীট আপলোড করে দিব। ওই শীটটা থেকে আপনারা ইনশাল্লাহ ম্যাথগুলো করবেন বসে বসে। আর এখনও যারা চলতড়িৎ পড়া শেষ হয় নাই পড়তে থাকেন। আমি কিন্তু বলছিলাম যে কারো যদি চলতড়িতে কোনো সার্কিটের সমস্যা থাকে আমাকে ওই সার্কিটের ছবি তুলে ছবিটা যদি গ্রুপে পোস্ট করেন ভিডিওতে, বা হচ্ছে আমাকে মেসেঞ্জারে ইনবক্স করেন, আমি ইনশাল্লাহ সার্কিট সলভ করে দিব। ওকে, আচ্ছা, একটা বিশেষ একটা বিজ্ঞপ্তি আছে, মানে আমি আবার ভুলে যাই মাঝে মধ্যে বিজ্ঞপ্তিটা কি। বিজ্ঞপ্তি হচ্ছে আপনারা অনেকেই অরূপ স্যারের কথা জানেন বা অনেকে জানেন না। মানে অরূপ স্যার হচ্ছেন আমার সঙ্গে ম্যাথ পড়ান, এবং বেসিক ব্যাপার হচ্ছে আপনার যদি ম্যাথে দুর্বলতা থাকে তাহলে আসলে ফিজিক্সেও দুর্বলতা থেকে যাবে। বিশেষ করে আপনাদের সেকেন্ড ইয়ারে ক্যালকুলাসের অনেক জায়গায় আপনাদের ঝামেলা থাকে। তারপর আমি বলি কোন কোন জায়গায় আপনারা ধরা খান। আমি ধরা খাওয়ার জায়গাগুলো বলি যে আপনারা বলবিদ্যায় খুব খারাপ, মানে খুব খারাপ বলতে আপনারা খারাপ না, এটা আপনি মিন করেন না। আমি এটা বলতেছি না আপনারা খারাপ, আমি বলতেছি আপনাদের অবস্থা দুর্বল। সো বলবিদ্যায় দেখা যায় যে আপনাদের অবস্থাটা দুর্বল থাকে, এবং অনেকেই বলবিদ্যা না জাস্ট খালি দাগায় দাগায় করে দেন। ডোন্ট ডু ইট। কেন এটা করবেন আমি বলতেছি। কেউ যদি ভবিষ্যতে সিভিল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হন, বলবিদ্যা তার জন্য একেবারে ম্যান্ডেটরি একটা জিনিস। সো বলবিদ্যা খুব গুছায় করতে হবে। লাইফের পরে যে কোনো জায়গায় রিসার্চ রিলেটেড কাজ করতে যান, প্রবাবিলিটি বা সম্ভাব্যতা লাগবে, বিস্তার পরিমাপ এবং সম্ভাবনা লাগবে, কারণ ওইখানে পরিসংখ্যানের একটা ব্যাপার স্যাপার আছে। সো ম্যাথের বেসিক যদি ক্লিয়ার না থাকে জাস্ট ধরা। সো অরূপ স্যার উনিও ম্যাথ ক্লাস নেওয়া শুরু করবেন নেক্সট মান্থ থেকে। আমি আপনাদের এই গ্রুপে স্যারের লিঙ্ক দিয়ে দিব, যারা ইন্টারেস্টেড তারা স্যারের সঙ্গে জয়েন করে ম্যাথ করতে পারেন। মানে আমি কেন রেকমেন্ড করি তার কারণটা খুব সিম্পল। আমি চাই আপনাদের এখন থেকে বেসটা খুব ভালো মতো স্ট্রংলি গড়ে উঠুক। সো যিনি আপনাদেরকে টাইপ ওয়াইজ ধরে ধরে ম্যাথগুলো করায় দিবে, হি ইজ অ্যাকচুয়ালি আপনার জন্য এখন গুড। আপনি যার কাছে ইচ্ছা তার কাছেই পড়েন, সমস্যা নাই। আমি যেহেতু অরূপ স্যারের পড়ানো সম্পর্কে জানি যে স্যার অ্যাকচুয়ালি খুব গুছায় সুন্দর করে বুঝায় পড়ায়। অ্যাকচুয়ালি আমরা পড়ানোর মেথড নিয়ে অনেক ডিসকাশন করি, যে আমরা মোটামুটি প্রত্যেক দিন রাত্রেই 15-20 মিনিট কথাবার্তা বলি যে বন্ধু এটা এইভাবে ওটা ওইভাবে করি, চলো এটা এই সেই। সো এই যে আমি যখন আপনাদেরকে পড়াই, পড়ার মেথডগুলো কিন্তু আমি ডিসকাস করি, আপনাদের সঙ্গে ডিসকাস করি পড়াতে, যে আমি আবার ওই যে অরূপ বা আমার সঙ্গে যারা আছেন পড়ান তাদের সঙ্গে ডিসকাস করি যে এটা এইভাবে পড়াচ্ছি বা এটার জন্য আরও কোনো বেটার ওয়ে আছে কিনা। সো সামটাইমস আমি ওদেরকে আমার পড়ানোর স্টাইলটাও দেখাই, যে দেখো বন্ধু আমি এটা এইভাবে পড়াচ্ছি, তোমার কি মনে হচ্ছে, তুমি কি বুঝতেছো? যদি না বুঝো আমাকে বলো, আমি তাহলে অ্যাঙ্গেলটা চেঞ্জ করব, হোয়াট এভার। সো আমি গ্রুপে অরূপ স্যারের যে গ্রুপের লিঙ্ক সেটা দিয়ে দিব, যারা পড়তে ইন্টারেস্টেড তারা জয়েন করবেন, ঠিক আছে? ওকে। আর হচ্ছে অরূপ স্যারের প্রথম 2টা ক্লাস ফ্রি ক্লাস থাকবে, কারণ অনেকেই দেখেন নাই। সো গ্রুপে জয়েনিংটা ফ্রি, আপনারা ফ্রিতে জয়েন করেন। যদি ক্লাস করে ভাল লাগে কন্টিনিউ করবেন, ভালো না লাগলে আপনার পছন্দ অনুযায়ী টিচারের কাছে আপনি পড়বেন, ঠিক আছে? ওকে, তাহলে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।